দর্শক, আমন্ত্রণ সংবাদরাতে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে তার সরকার অঙ্গীকারবদ্ধ। সকালে মালয়েশিয়ার ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে আনন্দঘন অনুষ্ঠানে এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তাকে সম্মানসূচক ডিগ্রি দেয় বিশ্ববিদ্যালয়টি। এদিকে সব কর্মসূচি শেষে দেশের পথে রওনা করেছেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন নাইম আফসান। বুধবার মালয়েশিয়া সফরে তৃতীয় দিনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস কেবাংসাং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক অনুষ্ঠানে যোগ দেন। সামাজিক ব্যবসায় বিশেষ অবদানের জন্য মালয়েশিয়ার এই বিশ্ববিদ্যালয়ে প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিতে ভূষিত করে। অনুষ্ঠানের দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকারের কথা জানান। We are also working hard to hold a free, fair and transparent election. Date is announced. It will be held in February next year, so that power is handed over to the true representatives of the people. তিনি আরো বলেন, দেশে শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করছে সরকার। এ সময় সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য বলেও জানান প্রধান উপদেষ্টা। Our government is focused on ensuring peace and stability. We are committed to strengthening democracy and giving power back to the rightful owners, the people of the country. Reforms are our top priority. এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ওয়াইবি ফাদলিনা সিদেক। নাইম আফসান, নিউজ ডেস্ক, দেশ টিভি। নির্ধারিত সময়ে নির্বাচন না হলে গণতন্ত্র ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার বিকেলে চট্টগ্রামের চান্দনাইশ উপজেলার রসুলবাগ এলাকায় আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা ও অসহায় পরিবারের মাঝে অটোরিকশা উপহার প্রদানকালে তিনি একথা বলেন। এ সময় ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার বিষয়ে এনসিপি নেতার বক্তব্যের সমালোচনা করেন তিনি। বলেন, নির্বাচন নিয়ে এনসিপির নেতৃত্বের মুখে হাসিনার মতো কর্তৃত্ববাদী কণ্ঠস্বর শোনা যাচ্ছে। বিএনপির সংগ্রামের উপর দাঁড়িয়ে 5 অগস্ট রচিত হয়েছে উল্লেখ করে রিজভী আরো বলেন, জবাবদিহিতাবিহীন সরকার যত সময় থাকবে ততই নৈরাজ্যের প্রতিফলন ঘটবে। এনসিপি তারা রাজনৈতিক দল করেছে, তাদের এক নেতা নির্বিঘ্নে বলে গেলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, রোজার আগে নির্বাচন হবে। তো ভাই, কখন নির্বাচন হবে? আপনার কথার যে সুর বা যে টোন, আপনি অনেক যুক্তি খাড়া করে একটা বিশ্লেষণী বক্তৃতা করতে পারবেন, কিন্তু গতকাল বক্তৃতার টোনের মধ্যে দেখলাম যে আপনি হাসিনা যে টোনে কথা বলতো সেই টোনটাই আপনার কণ্ঠ থেকে বেরিয়েছে। দেশের বেশিরভাগ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায় উল্লেখ করে জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, গণতন্ত্রকে সৌন্দর্য দিতে পিআর পদ্ধতি অপরিহার্য। এ নিয়ে আন্তঃদলীয় সংলাপের আহ্বান জানান তিনি। আর দেশে হাসিনা মার্কা কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল। হাসান আল মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন মাহবুব তামিম। বুধবার বিকেলে রাজধানীর বিজয়নগরে জুলাই ঘোষণা এবং জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণ শাখা। সহকারী সেক্রেটারি জেনারেল একে ঘিরে দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে সভাস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। এ সময় জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, বাংলাদেশের মানুষের দাবি পিআর পদ্ধতি বাস্তবায়ন করতে হবে, কোনোভাবেই হাসিনা মার্কা নির্বাচন করতে দেয়া হবে না। আপনারা নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা ক্ষমতায় বসেন নাই। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তামাশা করলে, জনগণের মতের বাইরে কোনো কাজ করলে জনগণ এটা বরদাস্ত করবে না। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াত নির্বাচনে যেতে চায়, কিন্তু তার আগে নিশ্চিত করতে হবে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ। এদেশের মানুষ 54 বছরে কোনো নির্বাচনে দেখে নাই।
এবার মানুষ আশা করে এবার একটি সুষ্ঠু নির্বাচন হবে। আমরা ইলেকশন চাই, সিলেকশন চাই না। গণভোটের মাধ্যমে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক ভিত্তি দিতে হবে বলে দাবি করেন অনুষ্ঠানের সভাপতি নুরুল ইসলাম বুলবুল। এই অপূর্ণাঙ্গ পত্র এদেশের জনগণ মানে না, এটাকে পূর্ণাঙ্গ করতে হবে এবং অবিলম্বে এই সরকার প্রয়োজন হলে কোন রাজনৈতিক দল যদি রাজি না হয় গণভোটের মাধ্যমে। পরে সেখান থেকে একটি মিছিল বের হয়ে কাকরাইল মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। রাজুকের প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা সিদ্দিক সহ ২৩ জনের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। দুদক কর্মকর্তারা আদালতকে জানান প্লট বরাদ্দের জন্য সাবেক প্রধানমন্ত্রীকে চাপ দেন টিউলিপ। পরে আইন ভঙ্গ করে ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে ৩০ কাঠা প্লট বরাদ্দ নেন আসামিরা। ২৮ অগস্ট পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন আদালত। ফাহিম ইউসুফের রিপোর্ট। বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় না থাকলেও তৎকালীন সরকারের ওপর অদৃশ্য প্রভাব ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা, তার মেয়ে টিউলিপ সিদ্দিক সহ তার পরিবারের। ক্ষমতায় থাকাকালে তথ্য গোপন করে পূর্বাচলে রাজুকের প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা, শেখ রেহানা সহ তার পরিবারের সদস্যরা। দুর্নীতির মাধ্যমে রাজুকের ৩০ কাঠা প্লট নেয়ার আলাদা ৩ মামলায় বুধবার ঢাকার ৪র্থ বিশেষ জজ আদালতে শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক সহ ২৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্য শুরু হয়। এদিন সাক্ষ্য দেন মামলার বাদী দুদকের ৩ কর্মকর্তা। তারা জানান টিউলিপ সিদ্দিক ব্রিটিশ এমপি হওয়ায় শেখ হাসিনাকে প্রভাবিত করে তার পরিবারকে রাজুকের প্লট নেয়ার সুযোগ করে দিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব এবং চাপ প্রয়োগ করে তিনি তার মাতা রেহানা সিদ্দিক, শেখ রেহানা, তার ভ্রাতা রাদওয়ান মুজিব সিদ্দিক এবং বোন আজমিনা সিদ্দিক বরাবরে পূর্বাচল নতুন শহর ডিপ্লোম্যাটিক জোনে প্লট প্রাপ্তির ব্যবস্থা করে দিয়েছে। রাজুক আইন অনুযায়ী ঢাকা ও নারায়ণগঞ্জের কোথাও রাজুকের প্লট থাকলে দ্বিতীয়বার আবেদন করার সুযোগ নেই, কিন্তু আবেদন না করেই প্লট নেয় শেখ পরিবারের সদস্যরা। টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ এমপি, তাকে ব্যবহার করে প্রভাব সৃষ্টি করে ক্ষমতা অপব্যবহার করে আবেদন না করা সত্ত্বেও সেখানে সে প্লট পূর্বাচল নতুন শহর এবং ডিপ্লোম্যাটিক জোন ইম্পর্টেন্ট প্লেস, সেখানে একটা 10 কাঠা প্লট প্রাপ্ত হয়েছে। গণভবনে বসেই এসব দুর্নীতিতে প্রত্যক্ষ সহযোগিতা করেছেন শেখ হাসিনা, এমন তথ্য উঠে এসেছে দুদক কর্মকর্তাদের সাক্ষ্যে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। জুলাই গণহত্যার বিচার বিলম্বিত করার অপচেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে ২১ অগস্ট আদেশ দেবেন আদালত। এদিকে রাজধানীর চানখারপুলে গণহত্যার মামলায় ৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। ঘটনার দিন চানখারপুলে বেশ কয়েকজন পুলিশকে হিন্দিতে কথা বলতে দেখেছেন বলে সাক্ষ্য দেন এক সাক্ষী। সাবরিনা মজুমদারের রিপোর্ট জানাচ্ছেন আলী আকাশ আকাশ। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের দিনও আগুনে পুড়িয়ে ফেলা হয় ৬ তরুণের লাশ, যাদের মধ্যে তখনও জীবিত ছিল একজন। তার আগের দিন ৪ আগস্ট আশুলিয়া থানার সামনে আরও একজনকে গুলি করে হত্যা করা হয়। এই হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, সাবেক উপপরিদর্শক বিশ্বজিৎ সাহা সহ ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কিনা ২১ আগস্ট আদেশ দেবে আন্তর্জাতিক অপরাধ আদালতের ২ নম্বর ট্রাইব্যুনাল। শুনানিতে জুলাই গণহত্যার বিচার বিলম্বিত করার চেষ্টা হলে টুটি চেপে ধরা হবে বলে হুঁশিয়ারি দেয়া হয় ট্রাইব্যুনালের পক্ষ থেকে। ট্রাইব্যুনালের মামলা পরিচালনা হওয়ার ক্ষেত্রে এক্সপেডিশাসলি ট্রাইব্যুনাল মামলা পরিচালনা করবেন এবং কোনো ধরনের ডিলে অথবা বিলম্ব করার স্টেপস যদি কেউ নেওয়ার চেষ্টা করে থাকে ট্রাইব্যুনাল তা প্রতিরোধ করবেন এবং আইন অনুযায়ী দ্রুত বিচার শেষ করবেন, নিষ্পত্তি করবেন। এটাই হলো ন্যায় বিচারের সব জায়গায় কথা। এছাড়াও জুলাই আন্দোলনে চাংখারপুলে ৬ জনকে গুলি করে হত্যা মামলায় তৃতীয় দিনে সাক্ষ্য দিয়েছেন জুলাই শহীদ ইয়াকুবের পরিবারের সদস্যরা। এ সময় ইয়াকুবের চাচা বলেন, গুলিবর্ষণকারীদের একজন হিন্দি ভাষায় কথা বলছিলেন।
একজন সাক্ষী আমাদের বলেছেন, প্রত্যক্ষদর্শী, তিনি বলেছেন যারা গুলি করছিলেন তারা হিন্দি ভাষায় কথা বলছিলেন একজন, এবং কি শব্দ সেটাও বলেছেন, এবং এটা ডিফেন্স পক্ষ চ্যালেঞ্জ করেছেন, কিন্তু উনি সরাসরি উত্তর দিয়েছেন না আমি শুনেছি, ইধারাও শব্দ প্রয়োগ করেছেন। এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 20 আগস্ট। 20 তারিখ আমরা ধার্য। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা। আগামী ডিসেম্বরের মধ্যে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক কর ব্যাংকিং সিস্টেম সিবিএস চালু করে জনমুখী ও কার্যকর করার কথা জানিয়েছেন ব্যাংকের মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। বুধবার প্রতিষ্ঠানটির 2 দশক পূর্তিতে গেল 1 বছরের সংস্কার কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। বলেন, রাষ্ট্রীয় কাজে আনসার বাহিনীকে ব্যবহার এবং ক্ষুদ্র ঋণের মাধ্যমে সদস্যদের জীবনমান উন্নয়নে সঞ্জীবন প্রজেক্ট চালু করছে তারা। এ সময় বিগত 10 বছরে নানা অব্যবস্থাপনার কথা জানিয়ে তিনি আরো বলেন, ইতোমধ্যে অদক্ষ ও ঋণ জালিয়াতির সঙ্গে সম্পৃক্ত সব কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় মামলা চলছে। আমাদের কাঠামোগত যে চেইন, সেটার সাথে ব্যাংকের চেইনকে আমরা ইন্টিগ্রেট করেছি। সেই ইন্টিগ্রেশনটা আমরা এমন পর্যায়ে নিয়ে গেছি যে আমরা নতুন একটা প্রজেক্ট ইনশাল্লাহ ব্যাংকের জন্যই লঞ্চ করছি। সেটার নাম হচ্ছে সঞ্জীবন প্রজেক্ট। ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যে এই ব্যাংকে সিবিএস অপারেটিভ হবে। সেভাবে আমরা আমাদের সমস্ত টাইমলাইন অ্যান্ড সমস্ত অ্যাক্টিভিটিস সেট করা হয়েছে অ্যাজ পার প্রসিডিউর অ্যান্ড লজ অ্যান্ড রেগুলেশনস। এই সিবিএস হয়ে গেলে তখন যারা যারা অডিট করে, যারা যারা আপনার বিভিন্ন ম্যানিপুলেশন করতেছে, এরা অটোমেটিক সর্ট আউট হয়ে যাবে। ভূমি নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি নিরসনে ভূমি সেবা সিস্টেম চালু করা হচ্ছে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বুধবার দুপুরে ফেনী জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অটোমেটেড ভূমি সেবা সিস্টেমের তথ্য সন্নিবেশ ও সংশোধন সংক্রান্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের বিরোধগুলোর মধ্যে মূল উৎস হচ্ছে ভূমি। এজন্য ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজেশনের কথা করা হচ্ছে যাতে বিরোধ কমে আসে। এ সময় ভূমি মন্ত্রণালয়ে দুর্নীতি দূর করতে সরকার কাজ করছে বলেও জানান উপদেষ্টা। সারা বাংলাদেশে গরিব ও অশিক্ষিতদের দিকে বিডিএস সার্ভে করার সময় অনাচার হচ্ছে কিনা মাননীয় উপদেষ্টা জনাব আলী ইমাম মজুমদারকে খোঁজ নেওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করছি। ঘুষাঘুষি সামাল দিতে না পারলে ফালতু বিডিএস সার্ভে আর মানুষ হয়রানি করা বাদ দিন। এটা নিশ্চয়ই সকলের কথা না, আর সকল সার্ভে বা সকল কর্মচারী এমনটা করে এমন না, কিন্তু এটা কিন্তু হচ্ছে। এমনটা ঘটলে কিন্তু আমাদের উদ্দেশ্যগুলি সাশ্রয় হবে। দর্শক, এই ছিল এখনকার সংবাদ রাত। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।